নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারছেন। অবশ্য আপনারা জানেন যে আমরা এই সময়ে আপনারা অপেক্ষায় বসে থাকেন যে রোগ সংক্রান্ত বিষয় বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা আলোচনার মাধ্যমে একটা সলিউশন পান এবং সঠিক পরামর্শ পান, প্রপার অ্যাডভাইসটা পাচ্ছেন এবং তার সঙ্গে কীভাবে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের সেইভাবে পথ দেখাচ্ছেন। প্রত্যেকটি ডক্টর, যাকে বলে গ্রুপ অফ ডক্টরস, এবং তার সঙ্গে এক্সপার্ট ডক্টরদের মাধ্যমে আপনারা কিন্তু একটি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন এবং কিভাবে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটি একেবারে প্রাকৃতিক ভেষজ গুণ দ্বারা সমৃদ্ধ এবং প্রত্যেকটি উপকরণের মাধ্যমে আপনি একটি সুন্দরভাবে একটা ওষুধের মাধ্যমে আপনি একটি ভালো একটা সুস্থতার জীবন ফিরে পাচ্ছেন। তার কারণ যার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, যার মধ্যে কোনো নো কেমিক্যালস অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থের কোনো ব্যাপার নেই যাকে বলে, এবং তার সঙ্গে কোনো কি বলবো কোনো সাইড এফেক্ট নেই। এই কারণে বলছি পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে একটু ভয় পাই যে ওষুধপত্র খেলে অনেক সময় এই সমস্যাটা আসতে পারে। এবং তার সঙ্গে তো আপনারা জানেন যে কাটাছেঁড়ার ব্যাপার নেই, অপারেশন ছাড়াই কিন্তু আপনি একটি সুস্থ জীবন লিড করতে পারছেন। সে বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন দুরারোগ্য, যেগুলো একেবারে ক্রনিক ডিজিজ দীর্ঘদিন ধরে আপনি হয়তো আপনার শরীরে বাসা বেঁধে রয়েছে, সেই থেকেও কিন্তু আপনি আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। তার সঙ্গে তো বিভিন্ন ছোট থেকে বড় রোগ, বিভিন্ন রোগগুলো এখানে ট্রিটমেন্ট হচ্ছে, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন এবং তার সঙ্গে আপনার স্কিনের সমস্যা থাকলে সেটা স্কিন ট্রিটমেন্ট করতে পাচ্ছেন, হেয়ার ট্রিটমেন্ট করতে পাচ্ছেন। সব কিছু কিন্তু এখানে আপনাদের জন্য রয়েছে এবং আপনারা কিভাবে একটা সুস্থ জীবন ফিরে পাবেন সেটাই কিন্তু ডাক্তারবাবুরা প্রত্যেক দিন আপনাদের কিন্তু বিভিন্নভাবে সচেতন করে দিচ্ছেন যে কোনো রোগ যাতে আপনাদের শরীরে বাসা না বাঁধে, কোনো রোগ যেন আপনাদের শরীরকে আক্রান্ত না করে। কিভাবে আগে থেকে একটা কোনো রোগ হয়তো কোনো সিমটম আপনি বুঝতে পাচ্ছেন বা মানে ফিল করছেন, সেটা থেকে কিভাবে আপনি একটা প্রিভেনশনের দিকে অর্থাৎ কীভাবে আগে থেকেই আপনি প্রতিরোধ করবেন রোগটিকে। কারণ আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই সেটা পাচ্ছেন বলেই অনেকটা আপনারা নিজেরা হয়তো সচেতন হচ্ছেন, আর ডাক্তারবাবুরা সেইভাবেই কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দিচ্ছেন। আজকেও কিন্তু আমাদের সঙ্গে সেইভাবেই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আজকে আমাদের যে টপিকটি রেখেছি, আলোচনা রেখেছি, আপনারা হয়তো এই আলোচনাটা অনেক সময় বিভিন্ন যে ব্যথা নিয়েও আলোচনা আপনারা বহুবার পেয়েছেন, কিন্তু ব্যথার তো মানে শেষ নেই। সেই ব্যথা যাতে আমাদের শরীরে কোনোভাবে আরও নতুন করে যাতে ব্যথা ক্রিয়েট না হয়, সৃষ্টি না হয়, বা কোনোভাবে আমাদের সেই ব্যথা যাতে আমাদের শরীরের মধ্যে বাসা না বাঁধে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে। কিভাবে ব্যথা থেকে আমরা উপশম পাবো, ব্যথা থেকে কিভাবে আমরা আগে থেকে প্রিভেন্ট করব, বা ব্যথা যাতে কোনোভাবে আমাদের আক্রান্ত না করে সেই বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। তাকে আজকে আমরা স্বাগত জানাবো এবং আমাদের আলোচনার মাধ্যমে আপনারা শুনুন এবং লাইভ অনুষ্ঠান সরাসরি তার সাথে বিভিন্ন রোগ স্বাস্থ্য সম্পর্কিত, মানসিকভাবে যদি কোনোভাবে অবসাদে ভোগেন, মানসিক সমস্যাও থাকে, সব কিছু আলোচনার মাধ্যমে অবশ্যই তিনি কিন্তু আপনাদেরকে অনেকটাই পৌঁছে দেবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। ডাক্তারবাবু, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই কিন্তু আমি বললাম যে ব্যথা নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে, কিন্তু ব্যথার তো শেষ নেই। সে বিভিন্ন কারণে আমাদের শরীরে ব্যথা বাসা বাঁধতে পারে বা ব্যথার আক্রান্ত আমরা হতে পারি। সে আমাদের হাঁটুর ব্যথা হতে পারে, পায়ের ব্যথা হতে পারে, গোড়ালির ব্যথা হতে পারে, কোমরের ব্যথা হতে পারে, ইভেন আমাদের মাথার যদি কোনো যন্ত্রণা বা অসুবিধা হয়, মাইগ্রেনের সমস্যা হতে পারে, বিভিন্ন ঘাড়ের ব্যথা হতে পারে। মানে আমাদের শরীরের যত মানে শরীরটা রয়েছে, সেই শরীরের মধ্যে বিভিন্ন আমাদের ব্যথা উপশম তৈরি হতে পারে। সেটা থেকে আমরা কিভাবে উপশম পাবো, বা আগে থেকে আমরা কিভাবে তার প্রিভেনশন বা প্রিভেন্ট করা যায় যাতে রোগ কোনোভাবে আমাদের শরীরে বাসা না বাঁধে, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে স্যার? আচ্ছা, আপনি কিন্তু সব ব্যথাগুলোই বলে ফেললেন, তবে সবগুলো ব্যথা একই না। প্রথমে একটা কথা বলি যে ব্যথা হচ্ছে আমাদের একটা সিমটম, ঠিক আছে? আমাদের যে ভিতরে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে তার একটা সিমটম হচ্ছে আমাদের ব্যথা। এবার ব্যথাটা কেন হয়? ধরুন কোনো একটা অর্গানে বা কোনো একটা আমাদের শরীরের অংশে কোনো একটা সমস্যা হয়েছে,
যখন আমাদের সমস্যাটা হয় তখন কি হয়, তার কিছু কিছু সিমটম থাকে। তার মধ্যে একটা সিমটম হচ্ছে ব্যথা। ব্যথাটা কি হয় অ্যাকচুয়ালি, আমাদের যে নার্ভ আছে, নার্ভগুলো কিছু নার্ভ আছে সেন্সারি নার্ভ বলে, যেগুলো দিয়ে আমাদের বোধ করতে পারি, যে কোনো মানে সেন্স করতে পারি, যে কোনো কিছু আমরা একটা সেন্স করতে পারি। সেটা হতে পারে কেউ ব্যথা পেলো সেটার সেন্স, কেউ কারো হাত বোলালে আরাম লাগছে সেটার সেন্স, যে কোনো সেন্স, ঠিক আছে, আমরা যেটা দিয়ে পাই যেই নার্ভের মাধ্যমে, সেটাকে বলা হয় সেন্সারি নার্ভ। এবং দেখা যায় যে ওই ব্যথাটা পাওয়ার পর আমরা একটা ফিল করি, ওই অনুভূতি আসে যে আমি ব্যথা পাচ্ছি বা কষ্ট পাচ্ছি। তারপর আমাদের ব্রেন আমাদের সিগন্যাল দেয় সেই অনুযায়ী আমাদের কি করা উচিত। এটাকে বলা হয় যে মোটর নার্ভ। মোটর নার্ভের কাজ কি, আমাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট, সেটা শরীরের যে কোনো মুভমেন্টের জন্যই কিন্তু মোটর নার্ভ আমাদেরকে হেল্প করে। এটা গেল। তার মানে কি, নার্ভের সাথে কিন্তু আমাদের ব্যথাটা রিলেটেড অ্যাকচুয়ালি। এবার আমাদের যে মেন আলোচনা আমরা করতে চাইছিলাম যে জয়েন্টের পেন, বিভিন্ন হাড়ের জয়েন্টে পেন, সেটাতেও কিন্তু একই ব্যাপার। কোনো কারণে আমাদের নার্ভের ওপরে যখন চাপ আসছে, তখন কিন্তু আমাদের সেন্সারি নার্ভগুলো বলছে যে আমার কষ্ট হচ্ছে বা আমার ব্যথা লাগছে। এই যে ব্যথার অনুভূতিটা তখন আমরা পাই। এবং তারপরে আমাদের কিছু ফিলিংস হয়, মানে ব্যথার ফিল হলে আমাদের কি হচ্ছে, কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, কারো চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কেউ আওয়াজ করবে মুখ দিয়ে, এই যে আমাদের এই ফিলিংসগুলো হচ্ছে বিভিন্ন, সেটা আমাদের ব্রেন সেন্স করছে, তার এগেনস্টে আমাদের কোনো অ্যাকশান করতে হয়। সাধারণভাবে কি হয়, যখনই আমরা কোনো ব্যথা পাই, মানে জয়েন্টের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে হোক বা কোনো ক্ষয়জনিত কারণে হোক, হ্যাঁ, তখন কি হয়, আমরা সেটাকে রেস্ট্রিক্ট করতে চাই। মানে ব্যথাটা, ধরুন হাঁটলে ব্যথা করছে, তাহলে আমার কি হবে, শরীর, আমার ব্রেন বলবে তাহলে হাঁটাটা কমিয়ে দাও, বা যে জায়গায় চাপ দিলে ব্যথাটা লাগছে তাহলে ওই জায়গাটায় চাপ দেওয়া যাবে না। এইভাবে কিন্তু আমাদের অ্যাকশানগুলো হয়। তো আমাদের মেন ব্যথা মানে কিন্তু আমাদের একটা সিমটম, সাইন দিচ্ছে আমাদের যে কোনো জায়গায় একটা কোনো সমস্যা হয়েছে। এই জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও কিন্তু তাই হয়। একদম, আমরা এই বিষয়ে জানবো। তখন যে কোনো ব্যথাই যন্ত্রণাদায়ক, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের ইন্ডিভিজুয়ালি একটি নিয়ে আমরা প্রসঙ্গ রাখছি না, আমরা টোটাল আমাদের শরীরের ওভারঅল যে ব্যথা যন্ত্রণা শুরু হয় সেটা কেন হয়, আমরা এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা রাখছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বাগনান থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার মানে ডান হাতের, মানে ডান হাতটা ফুলে যায়। ডান হাতের কোন জায়গাটা ফুলে যায়? মানে কোনি থেকে উপরে। আচ্ছা, এই যে মানে কোনি থেকে উপরের পার্টটা, তাই তো? হ্যাঁ, ফুলে যায়। ফুলে গিয়ে আর কি হয়? না, ফুলে যায়, টোটালি ফুলে যায় আর ব্যথা হয়। আচ্ছা, আপনি কি কখনো কোন রকম হাতে চোট পেয়েছিলেন? হ্যাঁ, একবার বাইকে পড়ে গেছিলাম। বাইকে পড়ে গেছিলেন। দেখুন, আপনি শুনুন, আমি আপনাকে বলছি। এই যে ব্যাপারটা সাধারণভাবে কি হয়, আমাদের যখন আমরা কোনো আঘাত পাই, আঘাত যখন আমরা পাই, তখন কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় আঘাতটা লাগে, কোথাও কম কোথাও বেশি। যে জায়গাটায় বেশি লাগে হয়তো সে জায়গায় কোনো সময় ভেঙে যায়, অথবা না ভাঙলেও আমাদের সফট টিস্যু ইনজুরি হয়। আবার যেই জায়গায় আমাদের কম লাগছে সেখানেও কিন্তু আমাদের কিছু সফট টিস্যু ইনজুরি হয়। কিন্তু যেখানে আমাদের ব্যথা থাকে সেই দিকে আমাদের মনটা থাকে, ফোকাসটা থাকে। এবং ডাক্তারবাবুদের কাছে গিয়ে কিন্তু সবাই তাই বলে, ডাক্তারবাবু আমার হাতে চোট লেগেছে, কেউ বলে কুনুয়ে, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, কেউ বলে আমার শোল্ডারে লেগেছে। কিন্তু তার পাশাপাশি এটা হচ্ছে তার সেই জায়গাটা সবচেয়ে বেশি ব্যথা হয়েছে, সে সহ্য করতে পারছে না, তাই ওটার কথাটাই তার মাথায় সেই সময় আসে। কিন্তু তার পাশাপাশি হয়তো তার হাঁটুতেও একটু লেগে গেছে, অথবা হাঁটুতে খুব জোরে ব্যথা পেয়েছিল এবং হাতটা দিয়ে আটকাতে গিয়ে হয়তো কোথাও কেটে গেছে, কিন্তু এইসব জায়গাতেও কিন্তু কিছুটা লেগেছে। কিন্তু যেহেতু হাঁটুটা ভেঙে গেছে অথবা খুব বাজেভাবে লেগেছে, ফুলে গেছে সাথে সাথে, তখন সবার মানে ফোকাসটা কিন্তু হাঁটুর উপরেই থাকে। এবার কি হলো, ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করতে যদি সেখানে ব্যথার ওষুধ দেয়, হাঁটুর জন্য দিলেও কিন্তু সারা শরীরে যেখানেই ব্যথা থাকবে সেই ব্যথাটা কমে যাবে। এইখানে আরেকটু আমি বুঝিয়ে দিই যে আমাদের নার্ভের কথা বলছিলাম, যে ব্যথা বুঝতে আমাদের নার্ভ কিন্তু সাহায্য করে। তার মানে আমাদের সেন্সারি নার্ভ যেগুলো আছে সেগুলো আমাদের কিন্তু ব্যথা বুঝতে সাহায্য করে। এবার যখনই ওই বড়িটা খাওয়ানো হলো,
তখন আমাদের ব্রেনে কিন্তু আর ওই সেন্সটা যাবে না, ওই যে ও যে নার্ভটা যে বুঝতে পারছে যে ওখানে আঘাত লেগেছে, ওই ব্যাপারটা আমার ব্রেন অবধি যাবে না। তখনই কিন্তু বলবো যে আমি ব্যথার ওষুধটা খেয়ে ভালো আছি, বা ব্যথার ওষুধ খেয়ে আমার ব্যথা কমে গেছে। অ্যাকচুয়ালি ব্যথাটা কমেনি, আমার ব্রেনকে সেই ব্যথার অনুভূতিটা দিতে দিচ্ছে না, অনুভব করতে দিচ্ছে না আমার ব্রেনকে, তার জন্যই মনে হচ্ছে যেন আমার ব্যথা কমে গেছে। রাইট, ক্লিয়ার? ব্যাপারটা তো এরকম। এইবার কি হচ্ছে, যখন আপনার ব্যথা চোটটা লেগেছিল তখন আপনি ওষুধ খেয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে, তারপরে আপনার ব্যথাটা কিন্তু কমে গেছে। এই যে অল্প ব্যথা যেখানে লেগেছিল সেখানে আপনি ভুলেই গেছেন। এবার অনেক দিন পর এমন হয় যে কোনো একটা কাজ করছেন বা কোনো একভাবে আপনি শুচ্ছেন, কোনো একভাবে চাপ লাগছে, কোনো না কোনো একটা কারণে সেই ব্যথাটা আস্তে আস্তে আবার একটু করে ফিরে আসে, কারণ সেই জায়গাটায় আঘাতটা রয়েই যায়, সেটা সারানো হয়নি। ঠিক আছে, ধরুন আপনার হাঁটু ভেঙে গেছিল, হাঁটুর কোথাও জয়েন্টে, সেখানে আপনার অপারেশন হয়েছে বা কোনো কিছু করেছে, প্লাস্টার করেছে, ঠিক হয়ে গেছে, কিন্তু এই যে ছোট ব্যথা যেটা পেয়েছিলেন সেটার তখন আর কোনো ট্রিটমেন্ট হলো না। এইটাই অনেক বছর পর দেখা যায় যে সেই ব্যথাটা আবার যখন বাড়ছে তখন মনে হয় যে আমি কিছুই বুঝতে পারছি না কেন ব্যথা হচ্ছে, কোথাও তো আমার কাটেনি, ব্যথা পাইনি, চোট পাইনি। এই জন্যই আমি বললাম যে আপনি কি কোনো সময় পড়ে গেছিলেন, এই পুরনো একটা কিন্তু এক্স রে করলে দেখা যাবে যে পুরনো কোনো একটা ইনজুরি হয়তো সেখানে রয়েছে। এটাই মাথায় রাখবেন যে এই ব্যথাগুলোকে তার জন্য কোনো সময় অবহেলা করবেন না। এখন আপনার যে কন্ডিশনটা আছে এটার জন্য একবার এসে আমাদের কাছে দেখান, দেখালে আমরা এক্স রে করলে বা দেখলে হাত মানে পেশেন্টকে সামনে দেখে প্যালপেট করলেই বোঝা যাবে যে ওখানে কোনো রকম সমস্যাটা আছে কিনা বা কী কারণে ব্যথাটা হচ্ছে। সেইভাবে চিকিৎসা করালে আস্তে আস্তে, কেন ফুলছে এটা একটা কারণ, ফোলাটা কেন আসছে, এইগুলোর দেখে যখন চিকিৎসাটা আমাদের এখানে হবে আস্তে আস্তে এটা আপনার কিন্তু পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, যেটা আমাদের আজকের আলোচনার ব্যথা বা যন্ত্রণা নিয়ে আজকে আমাদের আলোচনা, শরীরে কি হয় যে সেটা যার হয় সেই বোঝে। একজন বন্ধু রয়েছেন, অবশ্যই তারপরে আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম, রাজকুমার। আচ্ছা, হাওড়া থেকে বলছেন, কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমার মানে মুখে পিম্পল বেরিয়েছিল, পিম্পল কমে গেছে কিন্তু ওর মানে দাগ কমছে না, আর কালো দাগগুলো কমছে না, যত ইউজ করছি ক্রিম হচ্ছে না। আচ্ছা, আপনার শুনতে থাকুন, আমি বলছি আপনার পিম্পলস বেরিয়েছিল এবং সেই দাগগুলো হয়ে গেছে, তার জন্য ঠিক হচ্ছে না, এটা স্বাভাবিক। এই একটা বয়সে কিন্তু অনেকের পিম্পলসটা খুব বেশি হয়, কারো একটু কম হয়। আমার ওই বয়সটাতে আমারও হয়েছে, আপনারও যেই বয়সটায় সেটাই শুরু হয়েছিল। এখন আপনার বয়স হয়তো আস্তে আস্তে বাড়ছে কিন্তু দাগগুলো রয়ে যাচ্ছে। এর ট্রিটমেন্ট আছে। এর ট্রিটমেন্টটা কেমন, এর কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে যে ওই দাগগুলোকে কমানো যায়। আমাদের এনবিপির একটা আলাদা ডিভিশন আছে যেটাকে আমরা অ্যাস্থেটিক পার্ট বলি। ঠিক আছে, অ্যাস্থেটিক মানে সৌন্দর্য। দেখুন, কারো গালে যদি একটা কালো দাগ থাকে, সেই দাগটা যদি দাগটা কোনো রোগ না, ঠিক আছে, কিন্তু এই দাগটা দেখতে খারাপ লাগছে। এই যে দেখতে খারাপ লাগাটা, তার মানে দেখতে ভালো লাগতে হবে। দেখতে ভালো লাগাটা বা সুন্দর দেখানোটা বা সুন্দরের ব্যাপার যেখানে থাকে সেটাকে অ্যাস্থেটিক বলা হয়। ঠিক আছে, যে কোনো কিছুর মধ্যে হতে পারে। আমাদের ব্যাপারটা হচ্ছে স্কিন অ্যাস্থেটিক। তাহলে আপনার যে দাগটা আছে এটার জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টটা যদি আপনি আমাদের এখানে এসে করান তাহলে দেখবেন দাগগুলো আস্তে আস্তে কিন্তু মিলিয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনও যদি আপনার ব্রণ উঠতে থাকে তার জন্য এনবিপিতে কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে, যেটা মেডিসিনের মাধ্যমে করতে হবে। সেই মেডিসিনগুলো ইনটেক করলে আস্তে আস্তে যে কারণে আপনার ওই এখনও এই বয়সেও বা এখনও বেশি হচ্ছে বা ধরুন আগে হয়েছে এখনও কিছু বেরাচ্ছে, এই ব্যাপারগুলোকে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, মানে এটা কেন হয়, সিবেশিয়াস গ্ল্যান্ডের অতিরিক্ত নিঃসরণ হলে এটা কিন্তু এই পিম্পলসগুলো বাড়তে থাকে। কারণ যদি আমাদের স্কিনের মধ্যে দেখা যায় যে ডেড সেল বেশি জমে থাকছে অথবা পরিষ্কার থাকছে না স্কিন, তাহলে কিন্তু এই ব্রণগুলো আমাদের আসতেই থাকবে। একদম। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, ব্যথা, অনেক সময় দেখা যায় যে আমরা অনেকক্ষণ ধরে মানে ওই যে দাঁড়িয়ে থাকা বা অনেকক্ষণ ধরে আমরা যে কোনো কাজকে যখন আমরা ভীষণভাবে একটু পরিশ্রমের ওপরে করি, তখন আমাদের বিভিন্ন যে আমাদের পায়ের ব্যথা হতে পারে, আমাদের বা কোমরের দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে এই সমস্যাগুলো হয়।
এগুলোকে আস্তে আস্তে কোনো নতুন মানে একটা যেগুলো আমরা বলি যে কোমরের যেগুলো আলাদা আলাদা যে বাতের যে এক একটা আপনার স্টেপ বাই স্টেপ আপনারা বলেছিলেন যে এই রোগগুলো এই হতে পারে, তা সেগুলোকে আস্তে আস্তে আক্রান্ত হতে পারি দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে? দেখুন, আমাদের যেমনি কোনো একটা ঠিক মতো যদি আমরা নড়াচড়া না করি, মুভমেন্ট না থাকে, তাহলে যেমনি রোগ হতে পারে, আবার অতিরিক্ত কোনো কাজ করে ফেললে কিন্তু রোগ হয়। আমরা জানি, একটা উদাহরণ দিলে বুঝবেন, দেখুন ব্যায়াম করলে বা জিম করে আজকাল, ঠিক আছে, জিম করলে মানুষ সুস্থ থাকে। আবার জিম যদি কেউ ভুল করে তাহলে দেখা যাবে একটা বয়সের পর কিন্তু তার ক্ষতিই হচ্ছে। এমনও আছে বিশ্বে, সারা পৃথিবীর কথা বলছি, বড় বড় মানে এরকম পালোয়ানরা আছে যারা আজকের দিনে হয়তো পঙ্গু হয়ে হুইল চেয়ারে ঘুরে বেড়াতে হচ্ছে, কারণ অতিরিক্ত তাদের শরীরের ওপরে কিন্তু অত্যাচার করে ফেলেছে। হয়তো খাওয়া খেয়েছে, কিন্তু স্টেরয়েড নিয়েছে কেউ কেউ, তার সাথে সাথে অতিরিক্ত ভারী তুলেছে, এই করে শরীরের তো একটা ক্ষমতা থাকে, ক্ষমতার অতিরিক্ত কিন্তু কাজ করে ফেললেও কিন্তু মানুষের ক্ষতি হয়। এর জন্য যাদের ধরুন অনেকক্ষণ ধরে বেশি বেশি করে দাঁড়িয়ে থাকতে হয় কাজ, অনেকের দোকান আছে, অনেকে ধরুন শোরুমে চাকরি করে, ঠিক আছে, যে যাদের হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা বড় বড় শোরুমে দেখেছি যাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোডাক্ট দেখাতে হচ্ছে, ঠিক আছে, তো তাদেরও কিন্তু কোমরের প্রবলেম এসে যেতে পারে। কেন কোমর? তাদের দুটো প্রবলেম আসতে পারে, একটা হচ্ছে কোমর, আরেকটা হচ্ছে পায়ের ভেরিকোজ ভেন। অতিরিক্ত যারা দাঁড়িয়ে কাজ করে, একজন সার্জেনেরও কিন্তু ভেরিকোজ ভেন হয়, কারণ তাদের ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু দেখা যাচ্ছে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। যারা ধরুন সেলসে আছে বড় বড় শোরুমে, তারাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করছে, তাদেরও কিন্তু ভেরিকোজ ভেনও হতে পারে। এবং কোমরের আরেকটা, যে কোমরের যে প্রবলেমটা আমরা নিয়ে আলোচনা করছি, ব্যথা, সেটা হচ্ছে কি হবে, আমার মাংসপেশিগুলোর তো একটা ক্ষমতা আছে, এইবার সেটা যদি অতিরিক্ত ঘন্টার পর ঘন্টা আমার মাংসপেশিটা যদি কাজ করতে থাকে, কোনো রেস্ট না পায়, তাহলে ও কিন্তু ক্লান্ত হয়ে যাবে, তখন ও নিজের হালটা ছেড়ে দেবে। এবং যখনই হালটা ছেড়ে দেবে, দেখা যাবে আমার হাড়ের ওপরে, মানে হাড়ের জয়েন্টের ওপরে বেশি চাপ পড়ছে, এবং তখনই দেখবেন যে জয়েন্টের ব্যথা শুরু হয়ে গেছে। এটা গেল। তার সাথে সাথে কি, যদি আবার সেই ব্যক্তি মোটা হয়, অথবা কোনো ব্যক্তি অতিরিক্ত দাঁড়িয়ে কাজ করছে, তার যদি ওজন অনেক বেশি হয়, তাহলে কিন্তু একটা কি হয়, তার কোমরের হাড়টা বেঁকে থাকে, যেরকম থাকা উচিত সেরকম থাকে না, বেঁকে থাকে, সেখান থেকে ব্যথার সৃষ্টি হতে পারে। এবং তার পাশাপাশি অতিরিক্ত ওজনের ফলে একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে বেশি করে চাপ দিয়ে রাখবে, সেখান থেকেও কিন্তু ব্যথার সৃষ্টি হতে পারে। আর একটা সময় এমন হবে, যখন বয়স বাড়বে, দেখা যাবে যে হাড় ক্ষয় হওয়া শুরু হয়েছে, হাড় ক্ষয় হয়ে আবার নতুন করে কিন্তু রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এগুলো মাথায় রাখবেন যে একটা সঠিক নিয়মে আমাদের চলা উচিত। রেগুলার এক্সারসাইজ, যোগব্যায়াম, এগুলো করে শরীরকে মুভমেন্টে রাখতে হবে, ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, শরীরের ক্ষমতা বাড়াতে হবে, যেটাকে এন্ডিওরেন্স বলা হয়, ক্ষমতা, ঠিক আছে। এবং তার পাশাপাশি খাদ্য খাবারের ধরন ঠিক রাখতে হবে, তাহলে দেখবেন আমরা কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে পারবো, আর এই যে ব্যথার সমস্যাটাকে অনেকটা দূরে ফেলে রাখতে পারবো। একদম। আমরা আরো এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বিশাল মন্ডল বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম হয়। অ্যাসিডিটি প্রবলেম কতদিন ধরে হয়েছে? বেশিদিন না, 4-5 মাস হবে। আচ্ছা, আপনার কি খাওয়া দাওয়া করলে অ্যাসিডিটিটা বেড়ে যায়? খাওয়া দাওয়াটা বেড়ে যায়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, কয়েকটা নিয়ম মানবেন আপনি, যিনি কল করলেন উনিও, এবং যারা শুনছেন প্রোগ্রাম, এই সমস্যাগুলো আছে তাদেরকেও বলছি। প্রথম কথা, খাবার পর ডেইলি বজ্রাসনে বসবেন, 5 মিনিট বজ্রাসন ডেইলি। বজ্রাসনটা একটু দেখে নেবেন কোনো ভিডিওতে, যে বজ্রাসন কিভাবে করতে হয়, সেটা করবেন খাওয়া দাওয়ার পর, দুপুরে এবং রাত্রে। যারা চাইছেন আমাদের সেন্টারে আসতে, তারা আমাদের সেন্টারে আসলে আমাদের তরফ থেকে আপনাকে এই বজ্রাসনটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে, যারা ট্রিটমেন্ট নিতে আসছেন তারা। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, আরেকটা কাজ করতে হবে, যখন ঘুমোবেন, রাতে যখন ঘুমোবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ঘুমটা মানে শোয়াটা কেমন হওয়া উচিত। অনেকে সোজা হয়ে শোয়, অনেকে উপুড় হয়ে শোয়, অনেকে ডান কাতে শোয়, অনেকে বাঁ কাতে শোয়। মাথায় রাখবেন,
খাওয়ার পর সবচেয়ে ভালো শোয়ার ধরন হচ্ছে বাঁ কাত হয়ে শোয়া। কারণটা আমি বলে দিচ্ছি, আমরা যখন রাতে খাদ্য খাওয়া খাই বা যখনই খাদ্য খাওয়া খাই, আমাদের ভেতরে একটা অ্যাসিড বেরায়, HCl বলা হয়। সেই অ্যাসিডটা আমাদের স্টমাকে থাকে, এবং স্টমাকের যে স্ট্রাকচারটা, প্রথমে একটা মুখ থেকে একটা নলি গেল, ঠিক আছে, সেটাকে আমরা ইসোফেগাস বলছি। তারপরে আমাদের একটু বেঁকে গিয়ে, নলিটা বেঁকে গিয়ে একটা স্টমাক তৈরি হয়। স্টমাকটা কিন্তু একটা ব্যাগ, ঠিক আছে। তারপরে আবার একটা নিচের দিকে চলে যায় ইন্টেস্টাইনের দিকে। এইবার কি হচ্ছে, এই যে ব্যাগটা না একটা এরকম চৌকো ব্যাগ না বা গোল ব্যাগ না, স্টমাকটা কিন্তু একটু ব্যাকা ধরনের থাকে, অনেকটা দেখতে কাজু বাদামের মতো, ঠিক আছে। এবার যখন আপনি বসে থাকছেন তখন কি হচ্ছে, অ্যাসিডটা এইভাবে থাকছে পেটের, মানে ধরুন কাজু বাদামের যদি শেপটা এরকম হয়, এরকম গোল মানে বেঁকানো, তাহলে হাফ অবধি ধরুন আমি ধরে নিলাম যে আপনার অ্যাসিডটা আছে। এবার খাদ্য খাবার হজম হওয়ার সময় ওটা ওর কাজ করছে। এইবার ওই ওপরের পাইপটা আছে কি কাজু বাদামের একটা মাথার দিকে, আরেকটা আছে কাজু বাদামের আরেকটা মাথার দিকে, ঠিক আছে, যেটা আমার ইন্টেস্টাইনের দিকে গেছে। এবার যদি আপনি ডান কাত হয়ে শোন, তাহলে ওই যেই মানে মুখটা, স্টমাকের মুখটা, ওপরের মুখ এবং বাইরের মুখ, সেটা কিন্তু উল্টো হয়ে থাকে। উল্টো হয়ে থাকলে কি হবে, আপনার যদি অ্যাসিডের টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু উপর দিকে শর্ট করে চলে আসতে পারে এবং অ্যাসিডটা গলা বুক জ্বালা করতে পারে। এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খাওয়াটা হজম হওয়ার জন্য অ্যাসিডটা দরকার। ও যদি শরীর থেকে মানে স্টমাক থেকে বেরিয়ে চলে যায়, তাহলে তো ওটা স্টমাকের কাজটাও করতে পারলো না, স্টমাকে যেই কাজটা করে। কিন্তু আপনি যখন বা খাতে হবেন তখন ওটা কিন্তু নৌকার মতো থাকবে, নৌকোর মতো থাকবে, এবং তাহলে কি থাকবে, অ্যাসিডটা ওটার ভেতরে থাকবে এবং বেরাতে পারবে না। তখন আপনার খাওয়াটা কিন্তু হজমটা ভালো হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের হার্ট আমাদের জেনারেলি একদম হৃৎপিণ্ডের মাঝখানে, মানে হৃৎপিণ্ড বলছি সরি, বুকের মাঝখানে থাকে না, আমাদের কিন্তু একটু বাদিক করে থাকে, ঠিক আছে। এবং যদি আমি বা কাতে শুই তাহলে ব্লাড সার্কুলেশনটা বাদিকে খুব বেশি ভালো হবে, এবং দেখা যাবে যে ও হার্টটা খুব ভালো মতো ব্লাড সাপ্লাইটা পাচ্ছে এবং সুন্দরভাবে কাজটা করছে। রাতে যেহেতু আমাদের মুভমেন্ট কম থাকে, এইভাবে শুলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো। এবং সেটা মেনটেন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি, অনেকেই তো খুব নড়াচড়া করে। আপনি একটা পাশ বালিশ নিয়ে যদি শোন, সেটাকে ডান পা তার উপরে দিয়ে, ডান হাত তার উপরে দিয়ে যদি ঘুমোতে পারেন, তাহলে দেখবেন এই শোয়াটা কিন্তু ঠিক থাকবে, নড়াচড়াটা কম হবে। এভাবে মেনটেন করে দেখুন দুদিন, আর ঘুমটাও ভালো আসবে। তো এইটা হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়ে শোয়ার জন্য। যেই কথাটা বলছিলাম যে আমাদের যে এই অ্যাসিডিটি, ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে এই যে আমাদের গ্যাস অম্বল বা অ্যাসিডিটি হলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে হয়তো পেটের অনেক সময় ওপরের দিকে ব্যথা হতে পারে, বা বুকে আস্তে আস্তে সেটা অনুভব করি, সেটা বাদিক বা ডান দিক। এটাও অনেকে একটু নার্ভাস হয়ে যায়, ভাবে যে মানে বাদিকের ব্যথা মানেই তো একটু ভয়ের একটা ব্যাপার তৈরি হয়, ডান দিকের ব্যথা। এইগুলো আমরা কিভাবে বুঝবো গ্যাস অম্বল অ্যাসিডিটি? দেখুন, প্রথম কথা, যাদের ধরুন একটা অ্যাসিডের গ্যাসের টেন্ডেন্সি আছে তারা মোটামুটি জানে, এবং তাদের কেন হয়, দুটো কারণে, খাওয়াটা হজম হয় না, আর একটা হচ্ছে পায়খানা পরিষ্কার হয় না। তাহলে আমার আগে দেখে নিতে হবে যে পায়খানাটা আমার পরিষ্কার হচ্ছে কিনা রেগুলার, বা আজকে ব্যথাটা বাই চান্স হচ্ছে বুকের দিকে, সেখানে আমার ব্যথাটা মানে আজকে আমার পটি ক্লিয়ার হয়েছে কিনা, এগুলো একটু দেখে নিতে হবে। বা অ্যাসিড হয়ে যাচ্ছে কিনা, বা আমি এমন কিছু খেয়েছি যার জন্য গ্যাসটা হতে পারে। আচ্ছা, এটা গেল। আরেকটা ডিফারেন্সিয়েট করার কি, যে আমার কিছু যখন এরকম অ্যাসিডটা হচ্ছে, তাহলে আমি বাড়িতে কোনো প্রোডাক্ট রাখলাম যেটার সাইড এফেক্ট নেই কিন্তু অ্যাসিডটাকে কমাতে পারে, এরকম একটা যদি আমার কাছে থাকে। আয়ুর্বেদাতে এরকম আছে প্রোডাক্ট, যেটা খেলে অ্যাসিডটা কিন্তু আস্তে আস্তে কমানো যায়, যাদের অতিরিক্ত মারাত্মকভাবে অ্যাসিড আছে। আরেকটা হচ্ছে কি, আপনার গ্যাস হচ্ছে, আপনি হালকা গরম জল খেয়ে নিতে পারেন, ঠিক আছে। তাহলে গরম জল খেলে কি হবে, আপনার গ্যাসটা কিন্তু আর মানে বুকের দিকে উঠবে না। এইটা একটা বড় ব্যাপার আছে, ঠিক আছে। আর তাছাড়া দেখবেন যাদের কিন্তু ধরুন প্রেশার হাই আছে, তাহলে তারা তো হিস্ট্রিটা জানে, প্রেশার হাই আছে, বা ধরুন কারো বুক ধরফর করে, এইসব ব্যাপারগুলো, তখন ওটা মানে যদি মানে অ্যান্টাসিড কিছু খাওয়া যায়, অ্যান্টি অ্যাসিড কোনো প্রোডাক্ট খাওয়া যায়, তাহলে কিন্তু মোটামুটি 8 ঘন্টার মধ্যে গ্যাস অম্বলের জিনিসগুলোকে মিলিয়ে যায়। আমাদের অনেক চূড়ান থাকে আয়ুর্বেদাতে, ঠিক আছে, হজমের জন্য যেগুলো থাকে, সেগুলো খেলে, কিছু মেডিসিন আছে আমাদের, সেগুলো খেলে ঠিক হয়ে যাবে 8 ঘন্টা খানিকের মধ্যে। যদি না হচ্ছে,
এবং দেখা যাচ্ছে আমার ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, সেটা কি হতে পারে? সাধারণত চারিদিকেই কিন্তু গ্যাসের ব্যথা ছড়ায়, কিন্তু হার্টের ব্যথাও কিন্তু দেখা যায় যে আমাদের বুকের মাঝখানে ব্যথা হয়, তারপরে দেখা যায় অনেক সময় ঘাড়ের পেছন দিক দিয়ে ব্যথা করছে, ঘাড়ের সাইড দিয়ে নাবছে, এবং তার সাথে সাথে ব্যথার সাথে সাথে ব্যথাটা বাড়ছে, যেন কিছু খোঁচা মারছে এরকম ব্যথাটা হচ্ছে, তা মানে চেপে রেখেছে বুকটা, এরকম একটা ব্যাপার থাকে। তার সাথে দেখবেন অনেকের কিন্তু দেখবেন কি হবে যে নিঃশ্বাসে কষ্ট হতে পারে, ব্রিদিং প্রবলেম হতে পারে। তার সাথে সাথে আরো কি হতে পারে, তার দেখা যাবে শীতকালেও ঘাম হচ্ছে। গরমকালে তো ঘাম হতেই পারে, কিন্তু শীতকালে হলেও ঘাম হবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এবং যারা চাইছেন আরো কিভাবে নিজেদেরকে মেনটেন করবেন, আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন। আমাদের মাঝে মাঝে প্রোগ্রামে এগুলো কিছু কিছু সাইন আর সিমটম বলে দেওয়া হয়, সেগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন, বুঝতে পারবেন যে আপনার কোনো রোগের সমস্যা শরীরে আসছে কিনা। একদম, আমরা সেই সিমটমগুলো যদি আমরা একটু বুঝতে পারি, ফিল করতে পারি, বা এই অ্যালার্ট হতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো কিন্তু আমাদেরকে কোনোভাবে অ্যাটাক করবে না। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি শম্পা দিয়ে বলছিলাম। বলুন শম্পা, বলুন কি সমস্যাটা বলুন। আমি মানে 1-2 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি আমার না হঠাৎ করে মাথাটা খুব ঘুরছে, মানে মানে মাঝে সাথে দেখি খুব শরীরের মধ্যে গরম লাগছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 28। 28। আপনার কি ওজন কি ভারী? 65 এরকম। 65 ওজন। হাইট কত? হাইট ওই 4 ফুট 10 মতো। 4 ফুট। তাহলে আপনার ওজনটা অনেকটা বেশি রয়েছে, ঠিক আছে? এই ওজনটা কমাবেন। আরেকটা আমি যেটা বলছি শুনে নিন। আপনার থাইরয়েড কোনোদিন টেস্ট করেছেন? হ্যাঁ চেক করেছিলাম থাইরয়েডটা, মানে অনেকদিন আগে করেছিলাম, 10 দিন আগে। নরমাল আছে? হ্যাঁ তখন নরমাল ছিল। মানে তখনও কি ওজন এরকমই ছিল? হ্যাঁ এরকমই ছিল। আচ্ছা, এবার আমি যেটা বলছি আপনি একটু করে নেবেন, তাহলে আপনার একটা প্রবলেমটা বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনি মাঝে মাঝে প্রেশারটা চেক করবেন। অনেক সময় প্রেশার যদি হঠাৎ করে কারো বেড়ে যায়, তাহলে কিন্তু এই ব্যাপারটা আসতে পারে যে হঠাৎ করে গরম লাগা, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। আবার যাদের ধরুন হরমোনাল চেঞ্জ হয় সেক্ষেত্রেও আসে, কিন্তু আপনার বয়সটা খুবই কম, সেই ক্ষেত্রে এইটা কেন আসছে দেখতে হবে। আরেকটা যেটা করতে হবে ম্যাডাম, বাইরের খাওয়া দাওয়া বন্ধ করতে হবে এবং ওজন কমাতেই হবে। বাইরের ফাস্ট ফুড খুব খাচ্ছেন? বাইরের খাওয়া হয় বাসাতে। হ্যাঁ, ওগুলোকে কমিয়ে দিন, কারণ আগে সুস্থ থাকতে হবে, তারপর খেতে হবে। একটা কথা সবাই মনে রাখবেন যে আমাদের বাঁচার জন্য খাওয়াটা তৈরি, খাওয়ার জন্য বাঁচা নয়। তাহলে কিন্তু সারা জীবন মানে বেশি দিন খাওয়া যাবে না, এটা মাথায় রাখুন। আপনারা যারাই দেখুন বাইরের খাবার কেউ খাবেন না এটা বলা মানে একটা অ্যাবসার্ড ব্যাপার, সেটা আমার বলাটা মানে বোকামো। হ্যাঁ, কি করবেন, ধরুন 30 দিন, সেখানে হয়তো আপনি 3 থেকে 4 দিন 5 দিন আপনি বাইরের খাবার খাচ্ছেন, কোনো ব্যাপার নেই। কিন্তু যারা রেগুলার খেয়ে ফেলছেন, সপ্তাহে 4-5 দিন বাইরের খাবার খাচ্ছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এইটাকে এখন কিন্তু বন্ধ করার চেষ্টা করুন। এইটাকে আস্তে আস্তে কিন্তু নর্মালে আসুন। নর্মাল মানে কি, দেখা গেল সারা সপ্তাহে হয়তো একদিন আপনি বাইরের খাবার খেলেন, এইভাবে করুন। তাহলে কি হবে, আপনাদের কোলেস্ট্রলটা বাড়বে না, ট্রাইগ্লিসারাইডটা বাড়বে না, আর কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। আপনারা একটু চেক আপ করুন, যদি দেখছেন প্রেশার বেড়ে আছে আমাদের সাথে যোগাযোগ করুন, এর কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। একদম, আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচিদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আরামবাগেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং বনগাঁতে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 6 তারিখ পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 7 তারিখে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর
বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 8/2/25 পাচ্ছেন। এবং আপনারা বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 9 তারিখে ডক্টর ভাদুরীকে পাচ্ছেন, আমাদের যিনি আজকে গেস্ট ডক্টর। এছাড়া আপনারা শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনারা 9/2/25 পাচ্ছেন। 9/2/25 কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এবং আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের 16/2/25 পেয়ে যাচ্ছেন, 22/2/25 পাচ্ছেন দিল্লিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া 23/2/25 পেয়ে যাচ্ছেন আপনারা গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এবং 23/2/25 পেয়ে যাচ্ছেন আপনারা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এবং 1/3/25 অর্থাৎ মার্চ মাসের আপনারা পেয়ে যাচ্ছেন 1 তারিখে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু পুরুলিয়াতে পাচ্ছেন, ওপেনিং হচ্ছে, সেখানে ডক্টর বি শর্মা থাকছেন প্রথম দিন। এবং আপনারা ঝাড়গ্রামেও পেয়ে যাচ্ছেন 2/3/25 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে পেয়ে যাচ্ছেন, ঝাড়গ্রামে ওপেনিং হচ্ছে, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন। আর আপনারা তো জানেন যে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে বিভিন্ন ডক্টরদের কিন্তু আপনারা প্রতিদিনই পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে বন্ধুরা পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়াতেও বন্ধুরা পাচ্ছেন, শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন প্রথম। এটা আপনারা জানেন, যেটা হলো আমতলাতে ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন। এবং হেল্পলাইন নাম্বার আর টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন। এবং কোথাও যদি আপনারা চিকিৎসা করে থাকেন, সেটার প্লিজ আপনারা রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে তারা কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা আবেগপ্রবণ হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরছেন। এবং অবশ্যই সেই ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আবার আমরা ফিরে আসবো অবশ্যই আলোচনায়। ম্যাডাম আপনার নাম কি? ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে। হ্যাঁ, তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন।
তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না? না না, আমার একদম কষ্ট হচ্ছে। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা, আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। আবার আমরা ফিরে আসলাম। অবশ্যই আপনারা দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়ে তারা কতটা আনন্দটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছেন। সত্যি একটা সুস্থ জীবন মানুষ যখন ফিরে পায় তখন তার মধ্যে কতটা একটা আনন্দ, উচ্ছ্বাস, উদ্বেল সব কিছু মনে হয় প্রকাশ পায় তার চেহারার মধ্যে, তার নিজেকে মানে এক্সপ্রেশনের মধ্য দিয়ে। অবশ্য সেইভাবে কিন্তু তিনি সবাই তাদের বলছে যে এই সমস্যাগুলো নিয়ে আমরা এসেছিলাম এবং ক্রিটিক্যাল সমস্যা, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এরকম ছোট ছোট ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি। তারপরে এই রকমই কিন্তু অসংখ্য মানুষরা আসছেন, বিভিন্ন রোগ নিয়ে আসছেন, তারা কিন্তু সুস্থ জীবন ফিরে পেয়ে কতটা তারা ভালো আছেন এবং আবার সুন্দর করে নিজেকে আবার কি বলবো, একটা নতুন জীবন ফিরে পাওয়া মানে কিন্তু তাদের উচ্ছ্বাসের আর শেষ হয় না। সেইভাবে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবেই তারা কাজ করে যাচ্ছেন এবং তারাও অবশ্যই তারা এই বিষয়ে কিন্তু একেবারে সাকসেসফুল, এটা বলতেই হয়। একজন বন্ধু রয়েছেন, তারপরে অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। বলুন, কি সমস্যা? অনেকদিন লাইন পাই না, আজকে হঠাৎ যাই গেলাম। বলুন, কি সমস্যা? সমস্যাটা ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন কি সমস্যা? বলুন, ডাক্তারবাবু সঙ্গে রয়েছেন, বলুন আপনার সমস্যা। আমি বলছি যে আমরা তো থাকি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগরার দিকে, জানেন এগরা সাইডটা? বলুন বলুন। আচ্ছা, আমরা আপনাদের প্রোডাক্ট, গ্যাস অম্বল, এগুলা প্রোডাক্ট কি আমরা পেতে পারি এদিকে থেকে কোথাও? দেখুন, আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে কমপ্লিটলি আমাদের পেশেন্টদের জন্য দেওয়া হয়। হ্যাঁ, আমাদের নিজেদের যে। এবার আপনার ওখান থেকে ধরুন যে সমস্যাটা, আপনি যদি এসে দেখান তাহলে সবচেয়ে ভালো, ঠিক আছে? কারণ এটা তো ডাক্তারি চিকিৎসা, এবং যদি এসে একবার দেখিয়ে নেন, আমাদের মেদিনীপুরে অনেকগুলো সেন্টার আছে, ঠিক আছে? মেদিনীপুরে মেচেদায় আছে, আমাদের হলদিয়া আছে, মেদিনীপুর টাউনে আছে, যে খড়গপুরে আছে, সরি মেদিনীপুর টাউন না, খড়গপুরে আছে, এরকম অনেকগুলো চেম্বার আছে, ঠিক আছে? আপনার বাড়ির যেটা কাছে হবে, ঠিক আছে, ওখানে গিয়ে আপনি একবার আগে দেখিয়ে নিন প্রথমবার। এবার যদি পরের বার আপনার যাওয়াটা অসুবিধা হয় তাহলে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন যে ডাক্তারবাবু আমার যাওয়াটা সবসময় সম্ভব হয় না, এবং তার মাঝখানে দেখুন ওষুধ খেলে আমাদের 2-4 মাসের মধ্যে আপনি কমপ্লিটলি ঠিক হয়ে যাবেন,
এবার অ্যাসিডিটি বা আপনার গ্যাস এগুলোর যে প্রবলেম, এটা 4 মাস না অল্প দিনেও ঠিক হয়ে যায়। এবার কতটা আপনার কি রোগ আছে সেটা সামনে দেখলে বুঝতে পারবে ডাক্তারবাবুরা, ঠিক আছে? এটাই সবচেয়ে ভালো। এবার ধরুন আপনি বলছেন আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। ধরুন আমাদের অনেক পেশেন্ট আছে যেখানে আমাদের চেম্বার নেই, ধরুন আন্দামান। এবার আন্দামানের থেকে সেই ব্যক্তি হয়তো সেই পেশেন্ট আমাদের এখানে আসতে পারছে না অসুবিধে বলে, তখন ওভার টেলিফোন, ফোনের মাধ্যমে তার সাথে কথা বলতে হচ্ছে। কথা বলে তার সব ডিটেলস শুনে, আগে যদি কোনো চিকিৎসা করে থাকে তার রিপোর্ট দেখে শুনে সব কিছুর পর তাকে ওষুধটা কিন্তু দেওয়া যায়, ঠিক আছে? এবার আপনি বললেন আমার অ্যাসিড হয়েছে, আমাদের এখান থেকে ওষুধ কিনে নিলেন, ওটা না, ওটা সঠিক নিয়ম না। নিয়মটা হচ্ছে আপনি যদি আসতে পারেন সবচেয়ে ভালো, না আসতে পারলে ফোনে কথা বলবেন। আমাদের ডাক্তারবাবুরা, আমি হই বা অন্য যে কোনো একজন থাকবে, তিনি কথা বলবে। কথা বলার পর প্রেসক্রিপশন করবে, উনি প্রেসক্রিপশন করে আপনাকে প্রেসক্রিপশনটা পাঠিয়েও দেবে এবং সেই ওষুধগুলো এখান থেকে কুরিয়ার করে দেবে। এইভাবেও আপনি পেতে পারেন, ঠিক আছে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আলোচনা শুনছি অনেকক্ষণ থেকে, এত ভালো লাগছে, সত্যি খুব আমরা চাইছি যে এই আয়ুর্বেদিক যে ইউনানি এই চিকিৎসায় যদি থাকতে পারতাম। দেখুন আমরা তো যতটা পারছি আপনাদের কাছাকাছি যাচ্ছি। এবার আপনাদের আলোচনাটাও খুব সুন্দর করছেন না, বুঝিয়ে যে কথা বলছেন, যে গ্যাস অম্বলের একজন কথা বললো, তারপরে এই তো শুনছি আমরা প্রায় শুনি এটা। আচ্ছা, এবার আপনার কি করতে হবে বলুন তো? হ্যাঁ স্যার আমার একটু হাঁটুটা ব্যথা হয়, আমি দাঁড়িয়ে রান্নাও করি আর কি, বয়স 62। এগুলো দেখুন সব চিকিৎসাই আছে। হ্যাঁ, আপনি তো আমাদের নিয়মিত প্রোগ্রাম শোনেন, ঠিক আছে? এইবার কি করতে হবে সুস্থ হতে গেলে? হ্যাঁ, এবার সুস্থ হতে গেলে কি করতে হবে? দেখাতে হবে। আপনাদের আলোচনা শুনতে এত ভালো লাগে, প্রতিদিন ফোনের চেষ্টা করি, আজকেই হঠাৎ লাইনটা পেলাম। আপনাদের ভালো লাগে, এটা আমাদের ভালো যে আমরা হ্যাপি যে আপনারা শুনে আপনারা সচেতন হচ্ছেন, বুঝতে পারছেন কোনটা কি সমস্যা। তাহলে কি করবেন, সমস্যাটা হওয়ার আগে আপনি সতর্ক হতে পারবেন, না আমার এই সমস্যাটা হচ্ছে, এখন আমার সতর্ক হতে হবে, ঠিক আছে? এখন আমার ডাক্তারটা দেখিয়ে নিতে হবে। তাই একটা কাজ করুন, এখন যে আপনার প্রবলেমটা আছে ওটা সম্বন্ধে শুনেছেন। আমি একটা কথাই জিজ্ঞেস করছি স্যার, আমার যে হাঁটুটা এমনি হাঁটু মুড়ে বসলে ব্যথা হয়, দাঁড়িয়ে থাকলে হাঁটা চলা করলে কোনো ব্যথা নেই। ওটা আপনার অ্যাকচুয়ালি স্টিফনেস হচ্ছে, ঠিক আছে? ওই মুড়লে লাগছে, ওখানে টাইট হয়ে যাচ্ছে, ওখানে যে তেলটা থাকে না হাঁটুর জয়েন্টে, সেই তেলটা শুকিয়ে যাচ্ছে, তার জন্য মুড়তে গেলে ব্যথা লাগছে, শক্ত হয়ে যাচ্ছে জায়গাটা, ঠিক আছে? আপনি একবার এসে আমাদেরকে দেখিয়ে নিন, দেখিয়ে ট্রিটমেন্ট করুন, তাড়াতাড়ি সেরে যাবে। আর এখন যদি ট্রিটমেন্ট করে নেন তাহলে আরো বয়স হলে কষ্ট পাবেন না, নাহলে কিন্তু এই ব্যথা যন্ত্রণা খুব মানুষকে কাঁদিয়ে দেয়। হ্যাঁ, ওটা যাতে না করতে হয় আপনি একবার আসুন, এসে দেখিয়ে যান, আমাদেরকে ট্রিটমেন্ট করুন, ভালো হয়ে যাবে। আপনি হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে রাখুন, ঠিক আছে? লেগেছিল, তারপরে এক্সরে করেছিলাম, বলেছিল একটু ফাঁক নাকি হয়েছে। হ্যাঁ, ওটা দেরি করবেন না, দেরি করলে আরো কষ্ট বাড়বে দিন দিন, ঠিক আছে? ঠিক আছে। আরো গাড়িয়ে গেলে সমস্যা। আপনি নাম্বার দুটোকে, হেল্পলাইন নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই নাম্বার দুটো আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন, এবং আরও ডিটেলস জানার জন্য অবশ্যই আপনারা সেই ক্লিনিকে ফোন করুন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে কোথায় আপনাদের কাছাকাছি, কত কাছে আপনার চেম্বার আপনার বাড়ি থেকে, সব কিছু আপনি ডিটেলস জানার জন্য এই নাম্বার দুটো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন, যে কোনো প্যাথিতে চিকিৎসা করতেই পারেন, সেই চিকিৎসার আপনারা প্লিজ রিপোর্টগুলো নিয়ে আসবেন, প্রেসক্রিপশান বা রিপোর্টে, বা কথা বলে নেবেন যে আবার কিছু টেস্ট করতে হবে কি না, সব কিছু বিশদভাবে জানার জন্য এই ফোন নাম্বার দুটোকে আপনারা ব্যবহার করবেন। তাহলেই দেখুন, এই যে আপনি বসে রয়েছেন, এই যে হাঁটুর ব্যথা, যেই আপনি বসতে যাচ্ছেন তখনই আপনার ব্যথাটা হচ্ছে, এই যে আস্তে আস্তে কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে, ডাক্তার গাড়িয়ে যাবে। দেখুন আপনার যে ব্যথাটা, এই যে ব্যথাটা এখন কিন্তু যতটা আছে, এখন শুধু আপনার কি হচ্ছে, ভেতরে জেলিটা শুকিয়ে যাচ্ছে। এখন ট্রিটমেন্ট করলে আবার ওটা ঠিক হবে, তখন আর হাঁটু ভাঁজ করলে ব্যথা লাগবে না। অথবা দেখাচ্ছেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে পা খুলতে গেলে, সোজা করতে গেলে ব্যথা, এগুলো হবে না। এরপরে কিন্তু আরো যদি এইটা যদি ঠিক মতো না করেন, তখন ঘষা খাবে বেশি। ঘষা খেতে খেতে দেখা যাবে যে আপনার হাড় ক্ষয়ে যাচ্ছে। হাড় ক্ষয়ে গেলে কিন্তু আরো বিপদ, ঠিক আছে? তখন কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায়।
ওর আরো কষ্ট পেতে হবে, কারণ ওখানে নার্ভের ওপরে আরো চাপ পড়বে। এবার তার পাশাপাশি যদি আপনার ওজনটা বেশি থাকে, আমরা যেভাবে ওষুধ দেবো তাতে আপনার ওজনও কমে যাবে। এবার ওজন কমে গেলে চাপ কম লাগবে, ব্যথা কম লাগবে, আর ভেতরটা সেরে যাবে। যদি দেরি হয়ে যায়, দেরি হলে কিন্তু খুব কষ্ট, খুব, যাদের দেখুন ব্যথা এমন একটা মানে জিনিস যার হয় সে বোঝে, ঠিক আছে? বাইরে থেকে অনেক কিছু বলা যায় যে কি আছে এতটুক ব্যথা, না একদমই না। যে কোনো ব্যথা, মাথা ব্যথা থেকে শুরু করে দাঁতের ব্যথা থেকে শুরু করে আমাদের জয়েন্টের ব্যথা, যে কোনো ব্যথা, পেট ব্যথা, সব ব্যথা ওভারঅল আজকে আমাদের আলোচনাই চলছে সেটা। মানে আপনার শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা কোনোভাবে আপনি অনুভব করেন, সঙ্গে সঙ্গে আমার মনে হয় ডাক্তার বাবুদের পরামর্শ। হ্যাঁ, কারণ এটা কিন্তু একটা বড় সিম্পটম। দেখুন আপনার পেটের মধ্যে ব্যথা হচ্ছে, তার মানে ভেতরে একটা কোনো সমস্যা আছে। সেখানে লিভারের সমস্যা থাকতে পারে, দেখা যেতে পারে যে আপনার মানে পাকস্থলীতে কোনো সমস্যা আছে, এটাও হতে পারে। দেখা যাচ্ছে আপনার খাদ্য খাবার ঠিক মতো হজম হচ্ছে না, সেটাও হতে পারে। আবার এমন হতে পারে যে আপনার যে ইন্টেস্টাইন আছে সেখানে কোনো গন্ডগোল হচ্ছে, অনেক কিছু হতে পারে। ব্যথাটাকে কিন্তু সব সময় গুরুত্ব দিতে হয়, এটাকে এড়িয়ে চললে যাবে না। একদম, আমরা অবশ্যই আরো এই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন বলুন বলুন, কি সমস্যা, কোথা থেকে বলছেন? আমি খানাকুল থানা, হুগলি জেলা থেকে বলছি। হুগলি জেলা থেকে, বলুন কি সমস্যা দাদা, বলুন। সমস্যা আমার ওই টানের রোগ আছে, মাঝে মাঝে খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে, সর্দি বসে যায়। বয়স কত আপনার? বয়স 63। শুনুন, কোন সিগারেট বিড়ি খান? না, ওসব কিছু খাই না। আচ্ছা, এটা কত বছর ধরে ভুগছেন? মোটামুটি বছর 2 ধরুন না। আচ্ছা, তার আগে ঠিক ছিল? ওখানে এখানে ওখানে অনেক ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, ওষুধ খেয়ে কিছুই কমে না। আচ্ছা, আপনি কোনো ওষুধ খান এখন? হ্যাঁ। তাতে কমছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। এই টানের রোগ কিন্তু খুব কষ্ট দেয়। এই যে এখানেও ব্যথার ব্যাপার থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় পাগল মতো লাগে, তখন মনে হয় যে মরে গেলে ভালো, এই ব্যাপারগুলো তো চলেই আসে। দেখুন, ঘাবড়াবেন না, এর চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে, ঠিক আছে? আপনার কি করতে হবে, প্রথম কথা হচ্ছে এই যে ঠান্ডা চট করে লেগে যাচ্ছে, এই যে একটা টেস্ট আছে আইজি, ওইটা দেখলে বোঝা যায় যে আপনার শরীরে অ্যালার্জি কতটা আছে। অ্যালার্জি যে সবসময় হলে গা চুলকবে ওরকম কথা নেই, ঠান্ডা লাগার থেকেও অ্যালার্জি হয়, খাবারের থেকেও অ্যালার্জি হয়, আবার অনেক সময় গা চুলকোয় অ্যালার্জিতে, স্কিনের প্রবলেম হয়, এগুলো সবই অ্যালার্জি থেকে কিন্তু হয়, ঠিক আছে? এরকম আলাদা আলাদা আছে, সেটা দেখতে হবে। যাদের যত বেশি অ্যালার্জি তার কিন্তু দেখা যাবে ঠান্ডা লাগার ধাতটা অনেকের বেশি থাকে, যাদের ঠান্ডা অ্যালার্জি আছে। আপনার ক্ষেত্রে ওটা হতে পারে। তার পাশাপাশি আরেকটা যেটা ব্যাপার যে দেখতে হবে যে আপনার যে নিঃশ্বাসের কষ্টটা হচ্ছে তার জন্য ঠান্ডা একদম লাগাবেন না, একটু গরম জলে স্নান করবেন, ভাপ নেবেন। যখনই নিঃশ্বাসের কষ্ট হবে ভাপ নেবেন, মানে গরম জল ফুটবে, একটা পাত্রে নেবেন, সেই ধোঁয়াটা যে উঠবে ধোঁয়াটা ভেতর দিকে টানবেন, এতে কিন্তু আপনার দেখা যাবে কষ্টটা কম হচ্ছে, কারণ আপনার নিঃশ্বাস নিতে সহজ হবে, ঠিক আছে? তার পাশাপাশি আমাদের চিকিৎসা আছে, আয়ুর্বেদ চিকিৎসা করলে এই যে নিঃশ্বাসের কষ্টটা, যে হাঁপিয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে গেলে দম ফেলতে না পারা, এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়। এগুলো করবেন, তার সাথে প্রাণায়াম দেখিয়ে দেবো, সেই প্রাণায়ামগুলো করবেন, দেখবেন আস্তে আস্তে সুস্থতার দিকে ফিরে যাবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলছি। বলুন কোথা থেকে বলছেন? বাগবাজার থেকে। বাগবাজার থেকে, বলুন কি সমস্যা? এই যে পায়ের আঁঠুর নিচ থেকে না মাসে অসহ্য ব্যথা, কোন সময় শক্ত হয়ে যাচ্ছে, মানে এত পা ভারী হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, একদম কান্না পেয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। বয়স কত আপনার? বয়স 51। 51। ওজন কত? ওজনটা দাদা ভাই একটু 60-এর উপরে আছে। 60-এর উপরে আছে। আর মোটা মোটা সোটা চেহারা আপনার? হ্যাঁ হ্যাঁ, বেটে মানুষ তো আরো বেশি বেটে, হ্যাঁ মোটা সোটা চেহারা। তো দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার ফার্স্ট যেটা করতে হবে, এইটার জন্য ওজন কমাতে হবে, ঠিক আছে? ওজন না কমালে আপনার কিন্তু এই হাঁটুর উপরে যে চাপ লাগছে, আর তার জন্য কিন্তু আপনার হাঁটুর নিচ থেকে ওই জায়গাগুলোতে শক্ত হচ্ছে, ফোলা ফোলা ভাব হচ্ছে,
রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না বলে, ঠিক আছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে ব্যথাটা আছে, ব্যথাটা কমানোর জন্য আমাদের এখানে ট্রিটমেন্ট আছে। আপনি যদি আমাদের এখানে ট্রিটমেন্ট করতে আসেন, আমরা কিন্তু পুরো সবগুলো জিনিসই আপনার চিকিৎসা করব একসাথেই। কেমন? ধরুন ব্যথার জন্য আমাদের দেখবে, ডাক্তারবাবুরা দেখে নেবে যে কেন ব্যথাটা হচ্ছে, ঠিক আছে, শক্ত হচ্ছে ওখানে, বা হাঁটুতে কোনো চোট আছে কিনা, বা হাঁটুর কোনো ক্ষয় হয়েছে কিনা, এগুলো সব দেখে নেবে। তাহলে ওইভাবে ট্রিটমেন্ট করলে আস্তে 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 জিনিসটা ঠিক হবে আর ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে। গেল। তার পাশাপাশি এইটাও দেখবে ডাক্তারবাবুরা আপনার শরীরে চর্বি মাত্রা কতটা, ফ্যাট বেশি আছে কিনা। ফ্যাট বেশি থাকলে কিন্তু হাঁটুতে কোমরে চাপ বেশি পড়ে এবং তার জন্য ব্যথাও বেড়ে যায়, ঠিক আছে, ওটাকেও কমিয়ে দেবে। এবং দুটো যখন ঠিক হয়ে যাবে তার সাথে আরেকটা জিনিস দেখবে যে আপনার লিভার ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যাদের চর্বি বেশি তাদের লিভার ফ্যাটি হয়। ফ্যাটি লিভার হলে খুব সাংঘাতিক, অনেক বড় বড় রোগ কিন্তু চলে আসে লিভারের। আর লিভার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু মানুষের বিপদ হয়ে যায়, জানেন নিশ্চয়ই, ঠিক আছে। এই যে আপনার যে বিভিন্ন সমস্যাগুলো বললাম, এগুলো আছে কিনা সেটা আগে বার করবে আমার ডাক্তারবাবুরা। হ্যাঁ বুঝেছি, কোমরে ব্যথা আছে তো, দেখুন কোমরে যখন স্পন্ডিলাইটিস আছে, এইটা দিন দিন বাড়বে যদি আপনার ওজন না কমান, প্রথম কথা। দ্বিতীয় কথা, কারণ কি, এই যে দেখুন আমাদের যদি সাইড থেকে আপনাকে দাঁড় করাই, মানে ধরুন আপনি এরকম করে, মানে আমার দিকে আপনার একটা সাইড আছে, এদিকে আপনার মুখ, এদিকে আপনার পেছন আছে, এই সাইড থেকে যদি আমি এখন এক্সরেটা তুলি, ঠিক আছে, ল্যাটারাল ভিউ বলে, তাহলে দেখা যাবে আপনার মেরুদণ্ডের হাড়টা, যে কোনো মানুষের হাড়টা এমন থাকা দরকার। এবার আপনার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে চাপ পড়ছে বেশি হয়ে এইটা আরো ঢুকে যাচ্ছে, দেখবেন আপনার মেরুদণ্ডের মানে কোমরের হাড়িটা ভেতর দিকে ঢোকানো, তাই তো, ভেতর দিকে ঢোকানো তো, মানে বাইরের দিকে কম, ভেতর দিকে ঢোকানো আছে বেশি, তাই তো। হ্যাঁ, তার মানে কি ওটা বেঁকে যাচ্ছে। যত বেঁকবে আপনার কোমরে তত ব্যথা বাড়বে। এবং একটা টাইম এমন আসবে, অবশ্যই সেটা আপনার আছে, কোমরের থেকে পেছন দিকে মানে পাছার দিক দিয়ে নিচে থায়ের দিকে নেমে যাবে ব্যথাটা। হচ্ছে এরকম? হচ্ছে এরকম ব্যথা? হ্যাঁ, কোমরে তো বেশি ব্যথা হয় না, আমার পায়ে হাঁটুর নিচ থেকে ওইটাই বলছি, পেছন দিক থেকে নামে ওখানে আমাদের সায়াটিকা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা কোমরের থেকেই ব্যথাটার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। কোমরটা যখন ঠিক হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে পুরো ব্যথাটাই ঠিক হয়ে যাবে। এর ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, দেরি করবেন না। আপনার বাড়ি কোথায়? বাগবাজারের তো ওখানেই তো আমাদের না, বাগবাজারের কাছেই তো আমাদের চেম্বার আছে, আপনি একটু জেনে নিন, ঠিক আছে। আমাদের চেম্বারটা কোথায় আছে, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, ওখানেই আমাদের চেম্বার আছে। হাতিবাগানে আমাদের চেম্বার আছে, ওখান থেকে কাছে হবে। ওখানে এর মধ্যে একদিন চলে যান, কবে ডেট আছে কি টাইম আছে জেনে নিন, সেখানে গিয়ে দেখবেন আমাদের ডাক্তারবাবুরা থাকবে, ট্রিটমেন্ট করবেন, দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তখন হাঁটাচলা করতেও কষ্ট হবে না, পা ওইরকম শক্ত হয়ে থাকবে না, কোমরের ব্যথা থাকবে না, এবং দেখবেন ওজনটাও কমে গেছে, হালকা লাগবে, চেহারাটা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব কিছু সেরে যাবে। প্রচুর ব্যথা, তাহলে আপনি বসে আছেন, আপনি যোগাযোগ করুন। একটা জানতে পারলেন, আমি বলে দিলাম, শুধু শুনলে হবে না, শুনলে রোগ সারবে না, না তাহলে যেতে হবে। হ্যাঁ, আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, 9830235527, যে দুটি নাম্বার, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন তো টিভি স্ক্রিনে, আরেকটা 37, এই দুটো নাম্বার আপনি সেভ করে রেখে আপনি ইমিডিয়েট আপনি চলে আসুন, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। হাতিবাগানটাই আপনার সবচেয়ে কাছে হবে, ঘরের কাছে একেবারে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরদের আপনাদের এক্সপার্ট ডক্টরদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এছাড়া গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন গঙ্গাসাগরে 2225, সেটা হয়ে গেছে, কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো গঙ্গাসাগরে আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাবেন সেদিন। এবং আপনারা
ডেবরু এবং আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কুচবিহারে পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দেবো, কুচবিহারে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 6 তারিখে পাচ্ছেন, ঠিক আছে, আগামী এই যে 6 তারিখে পেয়ে যাচ্ছেন। এবং 7 তারিখে পেয়ে যাচ্ছেন ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, এবং 8-2-25 পেয়ে যাচ্ছেন আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন 8-2-25 পাচ্ছেন শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন, এছাড়া বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর 9-2-25 পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা 9-2-25 আরেক জায়গা পেয়ে যাচ্ছেন শ্যামপুরে পাচ্ছেন, সেটাও কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন সেখানে, এবং কৃষ্ণনগরে থাকছেন 9-2-25 কৃষ্ণনগরেও পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর এ হালদার উপস্থিত থাকবেন, এবং 16-2-25 আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন আগরতলাতে, এবং শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন 16-2-25, এবং আপনারা 22 তারিখে পেয়ে যাচ্ছেন দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন 22-2-25, এবং 23-2-25 আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, সেখানেও কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন সেখানে। এছাড়া কিন্তু আপনারা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন 23-2-25, 23-2-25 পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এটা আপনাদের গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং জামশেদপুর সেটা কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন জামশেদপুরে, সেটা কিন্তু 23-2-25, এবং 1-3-25 সেটা কিন্তু মার্চ মাসের যে 1 তারিখে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, সেখানে প্রথম দিনই কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আরেকটি জায়গা যেটা হলো ঝাড়গ্রাম, সেখানেও কিন্তু ওপেনিং হচ্ছে 2-3-25, সেটা কিন্তু ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে বিভিন্ন ডক্টররা থাকছেন, এক্সপার্ট ডক্টররা থাকছেন, এবং হাতিবাগান আপনার বন্ধুরা পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা সেখানে উপস্থিত থাকছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, কি সমস্যাটা বলুন মায়ের, বলুন। ওনার না এক মাস আগে থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছিল, থোকা থোকা কালচে টাইপের। তো রক্ত বেরোচ্ছিল কোথা থেকে? মুখ থেকে। আচ্ছা। খুব করে কাশি হতো এবং ব্লাডটা বেরোতো। তো লাং টেস্ট করেছে, তো ওইখানে বলছে যে সিস্ট হয়েছে ডান দিকে, এবং ডাক্তারবাবু বলছেন নাকি ওটা ইনফেকশন হয়েছে। তো উনি এখন রক্ত বন্ধের ওষুধ দিয়েছেন, কিন্তু এখন প্রচন্ড পরিমাণে শরীরটা দুর্বল হয়ে গেছে, শ্বাস নিতে পারছে না, বুকে মাঝে মাঝে ব্যথা হচ্ছে, একটু লড়লে চললে একটু ব্যথা হচ্ছে। আচ্ছা, মায়ের যেটা হয়েছিল, মার আগে কোনো সময় এরকম লাংসের কোনো প্রবলেম হয়েছিল? না, এটা 4 বছর একবার হয়েছিল, কিন্তু তখন কমে গেছিল, বুঝতে পারেনি। তখন কি হয়েছিল অ্যাকচুয়ালি? ওই রকমই, ওই ব্লাডটা বেরোছিল, নিয়ে তখন ঘাট পিঠ মাথা ধরে যেত, ভেবেছিলাম যে হয়তো প্রেসারের কারণে হয়েছে, একবার টেস্টও করেছিলাম, তখন ধরা পড়েনি। আচ্ছা, এখন যেটা করতে হবে, দেখুন এটা তো একটা ওনার এখন ইমার্জেন্সির জন্য ব্লাডটা ডাক্তারবাবুরা ঠিক বন্ধ করেই দিয়েছে, ওষুধ খাচ্ছে। একবার আপনি আমাদের এখানে নিয়ে আসবেন, অথবা আগে রিপোর্টগুলো একবার পাঠাবেন, ঠিক আছে? আমাদের এখানে ডাক্তারবাবুর টিমেরা দেখে আপনাকে কল ব্যাক করে জানিয়ে দেবে যে আমাদের এখানে এই ট্রিটমেন্টটা করতে গেলে কি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, নোট করে রাখুন, আর এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।